হ্যালো এভরিওয়ান, আমরা ক্লাস 12-এর এবিটি এর কোয়েশ্চেন পেপারগুলো সলভ করছিলাম। সো এবিটি এর ফার্স্ট সেটটা আমরা কনসিডার করেছিলাম, সেখানে কিছু কোয়েশ্চেন কিন্তু আমরা অলরেডি সলভ করে ফেলেছি। যারা এখনও পর্যন্ত ভিডিওগুলো দেখেনি তারা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। আজকের ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং কোয়েশ্চেন রয়েছে, আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব, তার সলিউশন আমরা দেখব। খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে, তো চলো দেখে নেওয়া যাক কী কী কোয়েশ্চেন রয়েছে। হ্যাঁ, তো আমরা যদি সেকশন ই দেখি, দেখো সেকশন ই, এখানে সেকশন ইটা বলেছে, সেকশন ইতে বলছে মানে অনুচ্ছেদের একটা কোশ্চেন বলে দিয়েছে, সেই কোশ্চেন রিলেটেড কিছু কোশ্চেন তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে? সো কোশ্চেনটা কেমন বলেছে দেখো, বলছে দুটি দীর্ঘ রিজু সমান্তরাল তারকে 2 মিটার ব্যবধানে রাখা আছে। বলছে এ তারের মধ্য দিয়ে তলের সহিত লম্বভাবে নিচের দিকে 9.6 অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা যাচ্ছে। যে বি তারের মধ্য দিয়ে এমনভাবে প্রবাহমাত্রা যাচ্ছে যে বি থেকে 10/11 মিটার দূরে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য 0 হয়। তাহলে এই হচ্ছে তোমার সার্কিটটা, এই মানে ছবিটা আর কি। এখানে ক্রস দিয়েছে মানে কি, ওপর থেকে নিচের দিকে যাচ্ছে তারটা, মানে যদি তুমি পেপার নাও, পেপারের ভেতর দিকে কারেন্টটা ফ্লো করছে, আর ডট মানে কি ভেতর থেকে বাইরের দিকে আসছে, উপরের দিকে আসছে। ওকে, তো ছবিটা ভালো করে রেখে নাও। এই ছবিটা বলেছে এখানে ফার্স্ট কোয়েশ্চেনটা বলেছে যে এই পি বিন্দুতে তোমার ম্যাগনেটিক ফিল্ডটা মানে 0 হবে। যদি 0 হয় তাহলে পরে বি যে তারটা রয়েছে, বি তারের মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট ফ্লো করছে। এখানে প্রোভাইডেড রয়েছে তোমার এ তারের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা তোমাকে বলে দিয়েছে 9.6 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আমরা কি করলাম, এই যে এ তারের মধ্যে যে কারেন্ট ফ্লো করছে তার জন্য পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত সেটা বের করব। বি বিন্দুতে যে মানে বি ওয়্যারটা, তার জন্য পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড সেটা বের করব। সেটা আমরা বের করে নিয়েছি অ্যাম্পিয়ারের সূত্র দিয়ে, তোমরা সূত্র সবাই জানো, এই হচ্ছে তোমার সূত্র। ওকে, তাহলে এ তারের জন্য কি লিখছি আমরা, তাহলে জাস্ট সিম্পল যে ডিস্টেন্সটা কতখানি রয়েছে এখানে 2 + 11/10, এখানে তুমি লিখে নাও 11/10 না 10/11 ছিল এটা, ঠিক আছে? সো 10/11। ওকে, তাহলে এগুলো এখানে পুট করে দিয়েছি, পুট করে আমি B1 এর ভ্যালু পেয়ে গেছি। এখানে আই এর মান কিন্তু 9.6 বলে দিয়েছে, ফাইন। সিমিলারলি আমি B2 ভ্যালুটা ক্যালকুলেট করে নেব, তাই তো? তা সেখানে ডিস্টেন্স কিন্তু তোমার 10/11, তাহলে এখানে B2 ভ্যালু ক্যালকুলেট করে নিয়েছি। এবার বলেছি যে নেট ম্যাগনেটিক ফিল্ড সেটা কিন্তু 0, তাহলে B2 - B1 করে দিলাম, ক্যালকুলেট করলাম এখানে আমরা। এখানে দেখো মানে I2 এর ভ্যালু চলে আসলো, মানে যে বি পয়েন্টে যে ওয়্যারটা ছিল তার মধ্যে যে কারেন্ট ফ্লো করছে এটা কত, 3 অ্যাম্পিয়ার। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন দেখো, কিছুই না, একদম সিম্পল কোশ্চেন। তাহলে অপশন তোমার 3 মানে সি হবে 3A। ওকে, নেক্সট কোশ্চেন কী বলছে, বলছে এস বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে। তাহলে এই যে এখানটায় দেখো, ছবিটা ভালো করে দেখো, তাহলে এখানে একটা ওয়্যার রয়েছে, এখানে একটা ওয়্যার রয়েছে, এই যে এস বিন্দু, এই বিন্দুতে মানে ম্যাগনেটিক ফিল্ড কতখানি হবে সেটা বের করতে বলেছে। তাহলে এই ওয়্যারটার জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড বের করবো, এই ওয়্যারের জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড বের করবো, বের করে নিয়েছি। ফর্মুলা একই বাবা, অ্যাম্পিয়ারের সূত্র কাজে লাগিয়ে দাও। তাহলে μ0 × I / 2π × R, আর হচ্ছে তোমার ডিস্টেন্সটা বিটির জন্য বের করে নিয়েছি। ওকে, তাহলে নেট যে ম্যাগনেটিক ফিল্ড হবে সেটা কী করবো আমরা, দেখো এখানে আমরা বুঝতেই পারছি এটা ডট মানে কি ওপরের দিকে আসছে। তাহলে তুমি ওই মানে ডান হাতের যে মানে মুষ্টি রুল, সেই মুষ্টি রুলটা তুমি অ্যাপ্লাই করো, তাহলে তুমি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন পেয়ে যাবে। তো এই দিলাম, এই দিক বরাবর ডিরেকশনটা হচ্ছে এর জন্য। আর এর জন্য যদি দেখি আমরা নিচের দিক বরাবর মানে অপোজিট দিক হচ্ছে, মানে এই রকম হচ্ছে। তাহলে আমরা কী করবো, মেনলি আমরা নেট ম্যাগনেটিক ফিল্ড বের করবো, সুতরাং ডিফারেন্স করে দেবো, ডিফারেন্স করলেই চলে আসবে। সো ডিফারেন্স করেছি, ডিফারেন্স করে আমার এই আনসারটা আসছে, বাট আমি জানি না এদের আনসারটার সাথে কিন্তু মিললো না, ঠিক আছে? এদের আনসারটা তোমার এরকম দিয়েছে, এরকম আমার আসছে না, তোমরা একটুখানি চেক করে দেখো। আমি দেখলাম, অনেকবার চেক করে দেখেছি, আমার তো মনে হচ্ছে কোনো ভুল নেই। আর এখানে ক্রস সাইনের কম্পোনেন্ট তো আসার কথা নয়, একবার একটু চেক করে দেখো তোমরা, তোমাদের কি অ্যান্সার আসছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে বি তারের একক দৈর্ঘ্যের ওপর ক্রিয়াশীল বল কত হবে। তাহলে তোমরা এখানে লরেন্স ফোর্স কাজে লাগাও তুমি, তাহলে দুটো ওয়্যার কনসিডার করলাম এ আর বি, তাহলে এর মধ্যে দিয়ে 9.6 অ্যাম্পিয়ার, বির মধ্যে দিয়ে তোমার 3 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, ফাইন। তাহলে বি তারের ওপর কী পরিমাণ ফোর্স কাজ করছে সেটা আমরা বের করবো। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কতখানি হবে বি পয়েন্টে, মানে বি ওয়্যারের যে কোনো একটা পয়েন্টে, ফর্মুলা একই, μ0 × I / 2π × R, পুট করে দিয়েছি এখানটায়। লরেন্স ফোর্স তুমি জানো বাবা, লরেন্স ফোর্স কি, ফোর্স ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি। তাহলে এখানে কিউ ভির জায়গায় আমি I × L লিখতে পারি, এইগুলো ফর্মুলা, এগুলো আমি কিন্তু যখন থিওরি ক্লাস পড়িয়েছি তখন কিন্তু সব বুঝিয়েছি। যারা এখনও পর্যন্ত সেগুলো দেখোনি তাহলে দেখে নাও, অবশ্যই গিয়ে দেখে নাও, তাহলে তোমরা বুঝে যাবে কী করতে চেয়েছি আমি এখানে। হ্যাঁ,
তাহলে এখানটায় জাস্ট ভ্যালুগুলো পুট করে দিয়েছি, বি এর ভ্যালু পুট করে দিয়েছি, ম্যাগনিচিউড নিয়ে নিয়েছি, ম্যাগনিচিউড নিয়ে এখানে জাস্ট ডিরেকশনটা নিয়েছি এখানটায়। হ্যাঁ, এখানে তুমি লেফট হ্যান্ডেড রুল তুমি কাজে লাগাও, তাহলে তুমি ডিরেকশনটা তুমি পেয়ে যাবে এখানটায়, ঠিক আছে। সো এখান থেকে তুমি ফোর্স বের করলে এখানে এল থাকবে একটা, এলটাকে নিচে নিয়ে চলে আসো, ফোর্স পার ইউনিট লেন্থ এখানে ক্যালকুলেট করো, তোমার আনসার চলে আসবে। তাহলে এটা তোমার কি কারেক্ট আনসার হয়ে গেল, কিছুই না, একদম সিম্পল জিনিস। 24 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে এ বির মধ্যবিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে। তাহলে এ আর বি, এই যে এ বি তার মধ্যবিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে। তাহলে এর জন্য বি এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান কত সেটা বের করলাম, বি পয়েন্টের জন্য বি এর জন্য কত বের করলাম। তাহলে কত হবে দেখো, এর জন্য ডিরেকশন কী সেটা দেখি আমি, কিন্তু এটা ওপর ক্রস মানে নিচের থেকে নিচ মানে কি এইরকম হবে। হ্যাঁ, মানে তুমি হাত দিয়ে বুঝতে পারে, মুষ্টির রুলটা তুমি অ্যাপ্লাই করে ডান হাতে, তাহলে এটা এদিক বরাবর হচ্ছে আর এর জন্য এদিক বরাবর, দুজনের ক্ষেত্রে কিন্তু একই ডিরেকশন হচ্ছে, এই দিক বরাবর পাচ্ছি আমরা, সুতরাং যোগ করে দেবো আমি। সুতরাং দেখো যোগ করে দিয়েছি, যোগ করে যে আনসারটা আসছে তোমার 2.4 আসছে, ঠিক আছে, এটা তোমার আনসার হবে। এটাও বোধহয় আনসারটা এদের সাথে মেলেনি, আমি জানি না এদের কি করেছে, একটা আনসারও ঠিকঠাক করা নেই, ঠিক আছে, তোমরা একটু ভালো করে চেক করে নিও। আচ্ছা, 25 নম্বর প্রশ্নটা কী বলছে, বলছে যদি বোথ মানে উভয় তারের মধ্য দিয়ে সম অভিমুখী প্রবাহমাত্রা যায়, দেখো এখানে সম অভিমুখী, সম মান কিন্তু বলেনি, মানে কারেন্টের মান কিন্তু সেম না, ডিফারেন্ট কিন্তু এখানে, ঠিক আছে, বাট ডিরেকশনটা দুজনে যদি সেম হয় তাহলে কত হবে। তাহলে আমি দেখো এখানে ডিরেকশনটা সেম ক্যান্সেল করেছি, ঠিক আছে, কোথায় গেল, ডিরেকশনটা দেখো আমি সেম ক্যান্সেল করেছি, কিন্তু কারেন্টের ভ্যালু কিন্তু আলাদা, এটা 9.6, এটা কিন্তু 3 দিয়ে প্রত্যেকটা তারের জন্য পি বিন্দুতে আমি ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করলাম, দিয়ে নেট ম্যাগনেটিক ফিল্ড আমি বের করলাম, জাস্ট ডিফারেন্স করে দিই, ঠিক আছে, ম্যাগনিটিউড নিয়ে নিয়েছি বিকজ আমার নেগেটিভ সাইন আসবে এখানে যদি আমি B2 - B1 করে ফেলি, সুতরাং ম্যাগনিটিউড নিয়ে কাজ করবো, ক্যালকুলেশন করে দেখছি আমরা এই আনসারটা আসছে, তাহলে এটা তোমার কারেক্ট আনসার হয়ে যাবে, এটাকে তুমি এই ফর্মে লিখতে পারো। ওকে, আচ্ছা, আশা করি জিনিসটা বলতে পারলাম, কিছুই নেই, একদম সিম্পল জিনিস। তো নেক্সট কোশ্চেন দেখো, অনুচ্ছেদ 2 বলছে একটি সমান্তরাল পাত ধারক দুটি ধাতব পাত দ্বারা গঠিত, বলছে পাত দুটির প্রত্যেকটির ক্ষেত্রফল এ ও ব্যবধান ডি, বলছে সমান ক্ষেত্রফল ও টি বেধের একটি পরবর্তী ফলককে পাতদ্বয়ের সমান্তরালে প্রবেশ করানো হলো, বলছে সমগ্র ব্যবস্থাটির ধারকত্ব কত হবে। তাহলে ছবিটা ভালো করে দেখে নাও, তাহলে এই হচ্ছে ছবি আমাদের, ঠিক আছে। তাহলে এইখানটায় দেখো এই যে ক্যাপাসিটারটা মানে এটাকে একটা মানে সিরিজ কম্বিনেশন বলতে পারি আমরা, এর মধ্যে কি দেখো এটা ডাইলেকট্রিক মিডিয়াম দিয়েছে, এটা এয়ার রয়েছে এখানে, ঠিক আছে, এটা ফ্রি, এটা এয়ার রয়েছে। আচ্ছা, এই ডাইলেকট্রিক মিডিয়াম দিয়েছে, তার বেথ তোমার বলে দিয়েছে টি, আর এইটুকু কথা বলতে হলে D-T, বিকজ পুরোটা তোমার ডি আর এরিয়া তোমার এ। তাহলে ক্যাপাসিট্যান্সের যে ফর্মুলা হয় সেটা আমরা সবাই জানি যে C = ε0 A/D। আচ্ছা, একটাতে মিডিয়াম দিয়েছে, একটা মিডিয়াম দেয়নি, তাহলে তার জন্য আমরা লিখে নিলাম, তাহলে C1টা কত হবে, যেটা মিডিয়াম দিয়েছে সেটা তোমার K ε0 × A/T, কারণ বেথ টি দিয়েছে, আর যে এয়ার রয়েছে তার জন্য ক্যাপাসিট্যান্স কত হবে, ε0 A/D-T, বিকজ বেথটা কিন্তু D-T। যেটা সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি 1/C = 1/C1 + 1/C2, জাস্ট ভ্যালুগুলো পুট করে দিয়েছি, এখান থেকে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করলে পরে তোমার এই আনসারটা চলে আসছে, ঠিক আছে। সো এটাই তোমার আনসার হবে এখানটায়, হয়ে গেল। নেক্সট কি বলেছে 27 নম্বরটা দেখি, যদি K = 3 হয় তবে T/D এর কোন মানের জন্য ব্যবস্থাটি ধারকত্ব মানে পুরো সিস্টেমটা ধারকত্ব, ঠিক আছে, সিস্টেম মানে যে এইটার এর যে ক্যাপাসিট্যান্স যেটা বের করলাম, মানে এই যে ফর্মুলাটা, এই যে এই ভ্যালুটা হচ্ছে বায়ুর ধারকত্বের দ্বিগুণ হবে। তাহলে এটা যদি আমার C হয় তাহলে C = 2 টাইমস অফ C × A। C এটা কি এয়ারের জন্য, মানে এটা আমরা এটাকে পাই ε0 × A কত D-T, বুঝতে পারলে, তাহলে এয়ারের জন্য পাচ্ছি এটা আমরা। তাহলে এই জিনিসটা বলেছে C = 2 × CA, এটা ক্যালকুলেশন করলে পরে তাহলে তুমি T/D এর ভ্যালু পেয়ে যাবে। বাট এটা আমি ক্যালকুলেশন করেছি, বাট এদের আনসারটা হাফ আসার কথা, কিন্তু হাফটা আসছে না, জানি না কেন, আমি 2-3বার চেক করলাম, দেখো এখানটায়। তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন তাহলে C = এটা আমরা বলতে পারছি যে C = 2 × CA, এটাই বলেছে আমাদেরকে। তাহলে ইফ K = 3 তাহলে T/D এর ভ্যালু কত হবে, তাহলে C এর ভ্যালু এখানে পুট করে দিলাম, K এর মান পুট করে দেবো তুমি, 2 থাকলো এখানে, C এর ভ্যালু তুমি এখানে পুট করে দিয়েছো, ফাইন। দিয়ে এবার তুমি ক্যালকুলেশন করেছো, ক্যালকুলেশন করলে পরে যে আনসারটা আসছে, আচ্ছা এটা আমি চেক করেছিলাম, সো ক্যালকুলেশনটা করলে যে আনসারটা আসছে এটা কিন্তু তোমার 3 আসছে। এবার জানি না 3 কেন দিচ্ছে, তোমরা একটুখানি চেক করে দেখো কী আনসার আসছে, টেকনিক বাবা সেম। এখানে T/D এর যে ভ্যালুটা আসছে সেটা কিন্তু 3 আসছে, আমি চেক করে দেখেছি, এটা কিন্তু 3ই আসছে। তোমরা একটুখানি আমাকে দেখে বলো কত আসছে তোমাদের।
ওকে, আই থিঙ্ক প্রসেসটা সবারই সেম, বাট জানি না কেন এরকম আনসারগুলো আসছে, আনসারগুলো ভুল না হলে পরে কিছু ব্যাপার আছে এখানটায়। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা আই থিঙ্ক 28 নম্বর। এখানে কে এর ভ্যালু বলে দিয়েছে, এখানে টি বাই ডি এর ভ্যালু বলে দিয়েছে। আমি এইখান থেকে শিওর হতে পারছিলাম যে এটার ভ্যালু কিন্তু হাফ আসার কথা, বাট হাফ আসছে না, জানি না কেন হাফ আসছে না, হয়তো এইখানে কথার মধ্যে কিছু গন্ডগোল আছে বা কিছু একটা। ওকে, আচ্ছা যাই হোক, তোমরা একটু চেক করে দেখো। তো উভয় ধারকে একই আধান থাকে, তবে চিত্রে ধারক ও বায়ু ধারকে সঞ্চিত শক্তির অনুপাত কত? শক্তি তোমরা ফর্মুলা সবাই জানো, এখানে এই দুটো ইনফরমেশন বলে দিয়েছে। হাফ সিভি স্কোয়ার আমরা ভি এর ফর্মে রাখবো না, কিউ এর ফর্মে রাখবো, সুতরাং হাফ ভি এর ভ্যালু আমরা লিখতে পারি কিউ বাই সি, পুট করে দিলাম, তাহলে এরকম একটা ফর্ম আসলো। তাহলে এটা বায়ুর জন্য, এটা মিডিয়ামের জন্য। এবার এদেরকে তুমি রেশিও করে দিয়েছো, তাহলে এই ভ্যালুগুলো তুমি জানো, পুট করে দিয়েছো, ক্যালকুলেশন করো, তোমার আনসার চলে আসবে 1/3। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে, 29টা বলছে ধারক, আচ্ছা, শক্তি ক্ষয় হওয়ার কারণ কি? একটাই কারণ, যখন তুমি একটা ক্যাপাসিটারকে যখন তুমি একটা ব্যাটারিতে কানেক্ট করছো, তখন কি সেখানে কি মানে হিট লস হয়, সেখানে একটা হিট লসের জন্যই সেখানে শক্তির কিছুটা লস হয়, মানে হিট উৎপন্ন হয় আর কি, যেরকম জুলের হিটিং ল তোমরা পড়েছো, সেই জন্য সেখানে কিছু করে এনার্জি লস হয়। রেজিস্ট্রেশন নম্বরটা কি বলছে দেখি, বলছে ডি ইজিক্যালটা এত, টি ইজিক্যালটা এত, কে ইজিক্যালটা যদি এত হয়, বলছে পাত দুটির ব্যবধান কত করলে পরবৈদ্যুতিক মাধ্যমকে প্রবেশ করালে ধারকত্বের মান বায়ু ধারকত্বের সমান হবে। তাহলে মিডিয়ামটা ধারকত্ব আর বায়ুর ধারকত্ব সমান হবে, এদের ব্যবধান কতখানি করলে পরে। তাহলে এখানেও ডি এর মান কেন বলে দিয়েছে জানি না, কোশ্চেনগুলো কেমনভাবে করেছে এরা। তো কোশ্চেনটা এরকম হওয়া দরকার, দেখো মানে তাদের ধারকত্ব সেম হবে, এবার ডি এর ভ্যালুটা তাহলে কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে, সেটাই আমরা এখানে ক্যালকুলেট করে বের করেছি। তুমি সি এম এর ভ্যালু জানো, সি এর ভ্যালু জানো, পুট করে দাও, ক্যালকুলেশন করো, তোমার ডি এর ভ্যালু চলে আসবে। ডি এর ভ্যালু কিন্তু 4 মিলিমিটার আসছে, ঠিক আছে। এখানে কিন্তু অপশন নেই, জানি না এদের মানে প্রচুর ভুল ভাল আছে হয়তো। আচ্ছা, এখানে যে কোশ্চেনটা বলেছে দেখো, এটা কিন্তু একটা এলসিআর সার্কিট, আচ্ছা এটা কিন্তু ক্যাপাসিটার, এটা তোমার ব্যাটারি না, এটা একটা ক্যাপাসিটার, ঠিক আছে, এটা তোমার ইন্ডাক্টার। তাহলে এটা কিন্তু একটা এলসিআর সার্কিট, তাহলে এলসিআর সার্কিট যার দেখো এই যে আর এর অ্যাক্রসে পোটেনশিয়ালটা বলে দিয়েছে ভি 40, ক্যাপাসিটারের অ্যাক্রসে ক্যাপাসিটার রেজিস্ট্যান্স বলে দিয়েছে তোমার, মানে এটা ইম্প্যাক্ট বলা হয়ে থাকে এটাকে, মানে টোটালটার যে রেজিস্ট্যান্স সেটাকে বলে আমরা ইম্পিডেন্স, আর এটাকে বলে রিয়াক্ট্যান্স। এই যে এক্স যেটা দিয়ে লিখেছে এটাকে রিয়াক্ট্যান্স বলা হয়, রিয়াক্ট্যান্স অফ দ্য ক্যাপাসিটার, আর যে এক্স এল এটা রিয়াক্ট্যান্স অফ দ্য ইন্ডাক্টার। ওকে, তাহলে দেখো এই যে রেজিস্টার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কতখানি সেটা বলেছে 40, তাহলে কারেন্ট কতখানি যাচ্ছে 2 অ্যাম্পিয়ার, সবার মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট যায়, বিকজ ইট ইজ ইন সিরিজ কম্বিনেশন। সুতরাং তাহলে আমি এখান থেকে বলতে পারি যে ভি ইজিক্যাল টু আই ইন্টু আর, তাহলে এখান থেকে আর ইকুয়াল টু বলবো ভি বাই আই, তাই তো, ভি এর মান তোমার 40, আই এর মান তোমার 2, সুতরাং 20 ওহম হবে। তাহলে আর এর আনসার কত হবে, আর হবে তোমার 20, মানে এই যে কিউ, মানে এর আনসার তোমার কিউ হবে। ওকে, আচ্ছা, ধারকের দুই প্রান্তে বিভব প্রভেদ কত? দেখো বিভব প্রভেদ মানে ভি ইজিক্যাল টু আই ইন্টু আর, তাহলে ধারকের অ্যাক্রসে রেজিস্ট্যান্স কতখানি, এক্সি বলবে, এক্সি কত বাবা 30, তাহলে আই মানে তোমার 2 ইন্টু 30 মানে কত আসছে 60, তাহলে 60 হচ্ছে তোমার বি এর আনসার হবে, তাহলে এটা তোমার পি হবে। আবেশকের দুই প্রান্তে বিভব প্রভেদ কত? দেখো এই যে ইন্ডাক্টারের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ কতখানি হবে, তাহলে ভি এল, এটাকে ভিসি করে দাও, ইকুয়াল টু আই ইন্টু এক্সএল লিখবো, আই মানে 2, এক্সএল কত বাবা 15, তাহলে 15 মানে 30 ভোল্ট হবে, সুতরাং সি, এটা তোমার আর করে দাও, হলো। আচ্ছা, প্রযুক্ত মোট বিভব প্রভেদ কতখানি হবে, তাহলে এখানকার যে মোট বিভব প্রভেদ সেটা কী করে তুমি ক্যালকুলেট করবে, সেটা ক্যালকুলেট করার যে ফর্মুলা সেটা তোমার হচ্ছে গিয়ে √ওভার অফ ভি আর স্কোয়ার প্লাস ভিসি মাইনাস ভি এল তার হোল স্কোয়ার, এই ভ্যালুটা তুমি পুট করে দাও এখানে সমস্ত ভ্যালু, তাহলে তোমার কিন্তু এই যে মোট যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা তোমার চলে আসবে, বাট এইখানে একটা আনসার হবে না, তাহলে অপশান তোমার এস কারেক্ট হবে এখানটায়, এখানে অপশান তোমার এস কারেক্ট হবে, বুঝতে পারলে। এটার ভ্যালু অ্যাপ্রক্সিমেট বোধহয় 50 আসবে, বাট এখানে কোনোটাই 50 নেই, সুতরাং আনসার হবে না। আচ্ছা, আই ইকুয়াল টু মাইনাস আই নট কস ওমেগা টি, এটা যদি আমরা ভালো করে দেখি,
এটা মানে কোনোটারই হবে না, মেনলি মাইনাস রয়েছে, সুতরাং এখানে কস ওমেগা টি মাইনাস সামথিং কিছু একটা থাকা দরকার, বিকজ এটা তুমি ক্যালকুলেট করে দেখতে পারো। এখানে দেখো ভিসি ইজ গ্রেটার দ্যান ভিএল, সুতরাং এখানে কারেন্টটা লিড করবে, ঠিক আছে। এখান থেকে তুমি ট্যান ইনভার্সটা বের করতে পারবে, যে ট্যান ইনভার্স ভিসি মাইনাস ভিএল ডিভাইডেড বাই আর। ফর্মুলাটা এটা তোমার ফাই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্সসি মাইনাস এক্সএল ডিভাইডেড বাই আর, দুজনের ডাইমেনশন সেম হতে হবে না। এটা তুমি যদি ক্যালকুলেট করে তুমি ভ্যালু পাবে, তাহলে আয়ের যে মানটা হবে তখন তুমি এরকম লিখবে যে আই নট কস ওমেগা টি প্লাস ফাই, এইটা তোমার আনসার হবে। বাট এখানে কোনোটাই হবে না, সুতরাং এখানেও কিন্তু অপশন তোমার ই হবে, তাহলে এটা তোমার এস হবে। ওকে, তাহলে সবগুলো হয়ে যাবে। তাহলে 31-এর আনসার তোমার কিউ, 32-এর আনসার তোমার পি, 33-এর আনসার তোমার আর, 34-এর আনসার তোমার এস, এটাও তোমার এস। তাহলে এই হচ্ছে তোমার আনসার। এই ছিল কিছু কোয়েশ্চেন। তাহলে আশা করি জিনিসগুলো বোঝাতে পারলাম। ভিডিওটা ভালো করে দেখো, পুরো ভিডিওটা দেখো, অনেক কিছু বুঝতে পারবে। আর কোনো কিছু সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, টেলিগ্রামে তোমরা মেসেজ করতে পারো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট প্রবলেমগুলো নিয়ে। সো থ্যাংক ইউ।